এখন থেকে কিছুক্ষণ পরে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সবাই যাবেন সবার স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য করার জন্য। জাতির 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, বিজয় দিবস পালিত হবে, তাদেরকে স্মরণ করবে ভোর রাত্র থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা দিয়ে শুরু হবে ভোর প্রভাত থেকে বিজয় স্তম্ভে বিজয়ী যোদ্ধাদের জন্য যারা প্রাণ দিয়েছে দেশের জন্য। আপনার সাবজেক্ট আজকে অত্যন্ত ভালো লাগলো আমার। আসলে আমি কোনো টক শোতে এখন যাইও না, করিও না, কিন্তু আপনি দাওয়াত দিয়েছেন আমার আরেকজন সহযোদ্ধা, আমি একটু আগে আপনি ওনার নাম বলেছেন, আমি জানি না উনি আমার সাথে সংসদে ছিলেন কিনা অতীতে, তবু আমি ওনাকে সালাম জানাই। এই যুদ্ধের মাসে, বিজয়ের মাসে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই, এবং বিশেষ করে বাংলাদেশের 50 বছর স্বাধীনতা বিজয় দিবস পার করলাম আপনার প্রত্যাশার প্রাপ্য। তাই আপনি বলেছেন, একটা খোঁচা দিয়েই কথা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল যখনই ক্ষমতা আসে প্রত্যাশার প্রাপ্যর দিকে না, আর কি ক্ষমতায় টিকে থাকার জন্য সবাই অস্থির থাকে বা সবাই কূটকৌশল তৈরি করে, ষড়যন্ত্র তৈরি করে। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার বয়স 71 বছর। আমি পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। তখন এই দেশে আওয়ামী লীগ ছাড়া, ছাত্রলীগ ছাড়া কিছুই ছিল না। মাওলানা ভাসানীর দল ছিল একটা, তবু আমরা ছাত্র রাজনীতি থেকে নেতা, বড় বড় নেতা যারা ফজলুল হক মনি, ফেরদৌস আহমদ কুরেশি, আল মুজাহিদি, এরা এখন অনেকেই জীবিত নাই, এদের হাত ধরে রাজনীতিতে আসছি। কিন্তু তখনকার রাজনীতি আর এখন এই 50 বছরের মধ্যে স্বাধীনতা যুদ্ধে কেন আমরা ঝাঁপিয়ে পড়েছি, কি জন্য স্বাধীন করেছি? একটা কথা ছিল, পশ্চিম পাকিস্তানের শোষণ, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে আমরা দেশের স্বাধীনতার যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছি, দেশের স্বাধীনতা এনেছি, এবং বীর যোদ্ধারা যুদ্ধ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে। তারই বলেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে, পায়ে জুতো ছিল না, যুদ্ধ করেছি। আজকে আপনার এই প্রত্যাশার কথা বলেই পড়ি, প্রাপ্যটা কি পেয়েছি? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রাপ্যটা আরো বেশি পাওয়া উচিত ছিল। ঠিকই বলেছেন, যে দলে যাই সেই দলেরই সমালোচনা আপনারা উপস্থাপকরা করেন। আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা সংসদে যাই, আমরা তো সবার সমালোচনা করতেও পারি না। সমালোচনার কতগুলো লিমিটেশন থাকে। পার্লামেন্টে যেসব কথাগুলো বলতে পারি, বাইরে সে কথাগুলো বলা যায় না। কারণ আপনি কদিন আগের ঘটনা দেখেছেন ইউটিউব, সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্তমান এই সরকারের আমলের একজন প্রতিমন্ত্রী মহোদয়ের অশালীন বক্তব্য, এবং যেসব বক্তব্যগুলো প্রচার হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধানের নির্দেশ ক্রমে উনি পদত্যাগ করেছেন, দেশের বাইরে চলে গেছেন। কত কথা শুনি, উনি কানাডায় ঢুকতে পারেন নাই, আবার দুবাই আসলেন, দুবাই থেকে বাংলাদেশে চলে আসলেন। এইসব বিষয়গুলো আমার বলার প্রয়োজন মনে করি না। শুধু এই জন্য বললাম যে উনি যেটা পত্র পত্রিকায় দেখি যে একটা দেশের প্রতিমন্ত্রী নাই, কিন্তু উনি পার্লামেন্ট মেম্বার, উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, হি হ্যাজ এ ডিপ্লোমেট পাসপোর্ট। যারা আমরাও 5 বার এমপি ছিলাম। তো উনি তো কি জন্য 2 ডোজ টিকার কাগজ নিয়ে যান নাই? তাহলে তো ঢুকতে পারতেন, এত কষ্ট করে উনি আবার ফেরত আসতেন না। এগুলো শোনা কথা। সেখানে মানে প্রাপ্যটা কি? স্বাধীন করেছি দেশ গণতন্ত্রের জন্য, স্বাধীন করেছি দেশের মানুষ ক্ষুধার্ত থাকবে না, দেশের মানুষকে স্বাস্থ্য খাতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, শিক্ষাকে আরো উন্নত করা হবে, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, গরিব থাকবে না, সবাই একবেলা পেট ভরে খেতে পারবো, এই প্রাপ্যর আশা নিয়ে যুদ্ধ করেছি। এবং আমিও একজন যোদ্ধা হিসেবে দৃঢ় কণ্ঠে সেদিন একটা ছোট্ট স্ট্যান্ড গানের ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছি। কিছুই ছিল না, নঙ্গে পড়ে, হাফ প্যান্ট পরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকে সেই প্রাপ্য আমরা কতটুকু পেয়েছি? উন্নয়ন হচ্ছে,
কিন্তু মানুষের উন্নয়ন কি হয়েছে? রাজনীতির উন্নয়ন হয়েছে? হয়নি। আমরা বলি, আমার দৃষ্টিতে, হয়তো সালাম সাহেব আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আমার দৃষ্টিকোণে আমার প্রাপ্য যেটা বাংলাদেশের 50 বছরে পাওয়ার কথা, সে প্রাপ্য যে দলেই ক্ষমতায় থাকুক না কেন, সে প্রাপ্যটা কি আজও জনগণ পেয়েছে? আজও আপনি দেখেন গ্রামের মানুষের অবস্থা কি, আজকেও দেখেন আইন শৃঙ্খলার অবস্থা কি, আজও গুম খুন আজকে চলছে। যে কারণে কয়দিন আগে আপনার দেখলাম, এটা আমার কথা না, আপনাদের মতো ইউটিউব, সামাজিক যোগাযোগ পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের স্ক্রল গুলাতে দেখতে পাচ্ছি আমাদের অনেক ব্যক্তি সম্পন্ন ব্যক্তিদেরকে ভিসা বাতিল করা হয়েছে, বাইরে যেতে দিচ্ছে না, গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন কথার কারণে এই কথাগুলো বলতে হচ্ছে যে দেশে প্রাপ্যের চেয়ে আমরা অনেক কিছু পিছিয়ে গেছি, সেটুকু আমরা পাইনি। শুধু মেট্রো রেল বা ফ্লাইওভার কটা করে বড় বড় কয়টা ব্রিজ বানালেই তো মানুষের সুখ আসবে না। মানুষের সুখ তখনই আসবে আমরা যদি রাজনৈতিক দলগুলো, পলিটিক্যাল পার্টিগুলো সত্যিকার পলিটিশিয়ানদের যিনি রাজনীতি করতে পারে, আমলা নির্ভর না হই, তাহলে হ্যাঁ বিরোধী দল থাকবে, সমালোচনা পার্লামেন্ট হবে, বাইরে কেন হবে? কিন্তু সেই প্রত্যাশা, সে প্রাপ্য আমরা এখনো পাই নাই। সেখানে আমি মনে করি এই বিজয়ের মাসে যতটুকু প্রাপ্য সেটুকু আমি প্রাপ্যর দিকে হতাশ। আর প্রত্যাশা আপনি যদি বলেন, আমি শেষে বলতে পারবো কিনা জানি না, প্রত্যাশা তো অনেক কিছুই। দেশে কি গণতন্ত্র প্রত্যাশা আমরা করেছিলাম, তখন স্লোগান উঠতো বিশ্ববিদ্যালয়ে, যখন কলেজে আমরা পড়তাম যে পূর্ব পাকিস্তানের স্বর্ণের দাম 90 টাকা, পশ্চিম পাকিস্তানের 60 টাকা। কেন এই বৈষম্য গুলা? কেন 10 পরিবার পশ্চিম পাকিস্তানে, কেন পূর্ব পাকিস্তানে একটি পরিবার? এগুলো বঙ্গবন্ধুর কথা। আপনার কাছে আবারও আসবো জনাব নাজনীন ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহিয়া আলম আপনার কাছে শুনতে চাই যে জনাব নাজনীন ফারুক অনেক হতাশার কথাই বলেছেন। এইটা হয়তো ওনারই হতাশা না, জনগণেরও কিছু হতাশা আছে। যেমন আমাদের যেটা প্রাপ্য হওয়ার কথা ছিল 50 বছরে, আসলে আমরা তা কি পেয়েছি কিনা, নাকি আমাদের এইটুকুই পাওয়ার কথা ছিল, এইটুকুই আমরা পেয়েছি। আর হচ্ছে যে যে বৈষম্যটা তৈরি হয়েছে, আমরা দেখা গেছে যে যেই ক্ষমতায় এসেছে সেই নিজেকে অর্থশালী, বিত্তশালী, ক্ষমতাশালী তৈরি করেছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আমি প্রথমত আপনাকে এই বিজয়ের মাসে আপনাকে সহ সমস্ত দেশবাসীকে, যারা এটা দেখছেন, বাংলা ভাষাভাষী যারা আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিজয়ের 50তম বার্ষিকী পালন করছি। আপনারা জানেন 1971-এ মহান মুক্তিযুদ্ধের পরে 1975-এর 15ই আগস্ট এই জাতি রাষ্ট্র সৃষ্টির জন্য যে ব্যক্তিটি তার জীবন যৌবনের প্রায় 14টি বছর কারাগারে কাটিয়েছেন, 54 বছরের জীবনে সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে একটি অগণতান্ত্রিক সামরিক জান্তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আমরা আন্দোলন সংগ্রাম করেছি সামরিক শাসনের বিরুদ্ধে, আমরা সেই অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, করে আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমেই দেশের মানুষের কল্যাণ আসতে পারে। আপনি জানেন এখন বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম, মাথা প্রতি ইনকাম $350। আজকে বাংলাদেশে ফারুক সাহেব বলেছেন শান্তি নাই, অরাজকতা। আমি তো দেখছি না, আমি দেখছি শান্তির সুবাতাস বইছে বাংলাদেশে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যে মানুষ খুন করার যে পদ্ধতি চলছিল, এটা বন্ধ হয়েছে। আমরা সামরিক শাসনের বিরুদ্ধে মিছিলে গিয়েছি, অনেককে আমরা রাস্তায় ফেলে এসেছি, তাকে হত্যা করা হয়েছে অনেকে রাতের আধারে ধরে ছাত্র নেতাদের, মাহফুজ বাবু সহ অনেককে হত্যা করা হয়েছে, অনেক আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করা হয়েছে, গণতান্ত্রিক রাজনীতির কর্মীদেরকে বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আজকে দেশের যে কথা বললেন যে পদ্মা সেতু বা
মেট্রো রেল করে দেশে উন্নয়ন হয় না। এই মেট্রো রেল বা পদ্মা সেতু করছেন দেশের সাধারণ মানুষের টাকায়। বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন, যিনি 14টি বছর জেলে কাটিয়েছেন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, মাত্র 54 বছরের জীবনে তিনি স্বাধীনতার পরে যে লক্ষ্যকে সামনে নিয়ে বাংলাদেশে এগিয়ে নিচ্ছিলেন, বঙ্গবন্ধু হত্যার পরে সমস্ত ব্যাপারটাই, রাজনীতিটাই উল্টো দিকে প্রবাহিত হয়েছে। উনি যে সংগঠন করেছেন, ওনার সংগঠনের নেতা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে হা না ভোটের মাধ্যমে বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতা এসে কি করেছেন আপনারাই জানেন। আমি এ নিয়ে কথা বলতে চাই না। আমরা ছাত্র আন্দোলন করেছি, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা দেখেছি। আমরা যখন হল থেকে বেরিয়েছি, আমরা আবার ফিরতে পারবো কিনা। আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি, তখন আমাদের চিন্তা ছিল মায়ের বুকে আবার ফিরতে পারবো কিনা। এখন বাংলাদেশের শান্তির, এই জননেত্রী শেখ হাসিনার এই ক্ষমতার সময় শান্তির সুবাতাস বইছে। আর যে কথাটা আপনি বলছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা এসে নিজের সম্পদের পাহাড় করতে চায় বা নিজের সম্পদশালী হতে চায়, এটা একটা অংশে আপনাদের ধারণাটা সত্য হতে পারে, কিন্তু সবার জন্য ধারণাটা, আপনার যে ধারণা, সে ধারণাটা ঠিক নয়। এখানে বাংলাদেশের রাজনীতি যেটা আছে, যে রাজনীতিটা বঙ্গবন্ধু চর্চা করেছেন, তার দল আওয়ামী লীগ চর্চা করে। মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে, জনগণের সেবক হিসাবে যেভাবে দেশে উন্নয়নের জন্য কাজ করছেন, যেভাবে মেগা মেগা প্রকল্প নিচ্ছেন, শিক্ষা ব্যবস্থা, সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য যেভাবে নিরলসভাবে কাজ করছেন, আমরা যারা আছি তার কর্মী হিসেবে আমরা আমাদের নির্বাচনী এলাকায় আমরা কাজ করছি। আমি ফারুক ভাইকে এজ এ মুক্তিযোদ্ধা, তাকে আমি সম্মান জানাই, কিন্তু পাশাপাশি আমি এই মুক্তিযুদ্ধের পরে, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান যে অপরাজনীতি শুরু করেছে, বাংলাদেশের সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসনের যে রাজনীতি করেছে, গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া, তারপরে খালেদা জিয়া, নিজামী, মতিউর রহমান নিজামী, আল মুজাহিদি সহ সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে যেভাবে তার রাজনীতির প্রতিষ্ঠা করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারী থেকে যেভাবে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে জিয়াউর রহমান দেশ থেকে পাঠিয়েছে, পাশাপাশি খালেদা জিয়াও সেই একই পথে বাংলাদেশের রাজনীতিকে উনি পরিচালিত করেছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওই পাকিস্তানপন্থী দলের সাথে যে উনি সম্পৃক্ত হয়েছেন, নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করে, এটাও একটা নিন্দনীয় ব্যাপার। আমি রাজনীতিতে একটা কন্টিনিউশনের একটা ব্যাপার আছে। রাজনীতি আমরা যারা করি, আমাদের কথা, কাজ, আমাদের কর্মকাণ্ড, আমাদের সকল পদচারণার মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। আজকে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, আর রাজাকারদের বা যারা পাকিস্তানের পক্ষে ছিলেন রাজনীতিতে, জনগণের বিরুদ্ধে রাজনীতি করেছেন, তাদেরকে নিয়ে আমি পথ চলবো, তা তো হতে পারে না। কাজেই এই কথাটা ঠিক নয়। বাংলাদেশে গণতন্ত্র আছে, যে গণতান্ত্রিক ধারণাকে পোষণ করে, লালন করে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আরো কয়েকটি কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে শাহ আলম, আমি যেটা খারাপ করি সেটা দায় দায়িত্ব আমাকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, প্রগতির পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এখানে কি একজন প্রতিমন্ত্রী যা করবে তাও কি উনি ব্যক্তিগত পর্যায়ে নেওয়া যায় কিনা? উনি যদি কোনো কাজ করেন, দল যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো দল এটা দায়িত্ব স্বীকার করতে পারে। দল তো এটা বলার, এই কাজ করার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে, তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে, তাকে আরো দলীয় সিদ্ধান্তে যেতে হবে। এটা তো তার ব্যক্তিগত ধারণাই। আমার মনে হয় তার এটা ব্যক্তিগতই কর্মকাণ্ডের ফসল। তাকে তো দল তো বহিষ্কার করেছে। প্রথমে উনি রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলেছেন। প্রথমে রাষ্ট্রধর্ম নিয়ে উনি বেশ কয়েকটি বক্তৃতায় উনি রাষ্ট্রধর্মের কথা বলেছেন এবং সংবিধানের কথা বলেছেন, যে
রাষ্ট্রধর্ম থাকবে না সংবিধানে, এভাবে উনি কিছু ধর্ম নিয়ে উস্কানিমূলক কিছু বক্তব্য নিয়ে দিয়েছেন বেশ কয়েক মাস থেকেই। তো না, ধর্ম নিয়ে উস্কানি বক্তব্য দিয়েছে কিনা আমি শুনিনি। রাষ্ট্রধর্মের কথা বলেছে। স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে চেতনাবোধ ছিল, সেখানে রাষ্ট্র একটা জড় পদার্থ। সেই ধর্ম নিয়ে উনি কথা বলেছেন, স্বাধীনতার পরে যেটা ছিল সেটা নিয়ে কথা বলেছেন। আর এটা ওনার একান্তই ব্যক্তিগত মতামত, এখানে দলের কোনো মতামত আছে বলে আমার মনে হয় না। তো দলীয় সিদ্ধান্ত যখন এটা পাবলিকলি এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো আবার শাহী আলম। আমি জেনারেল আবদিন ফারুক আপনার কাছে শুনতে চাই, আমাদের যখন মন্ত্রিসভায় যখন সংসদ সদস্য হন এবং মন্ত্রী নির্বাচন করে থাকেন, তখন এটা দলের কতটুকু দায় দায়িত্ব থাকে বা সেই আমি আপনার হ্যাঁ সেই দলের কতটুকু দায় দায়িত্ব থাকে, সরকারের কতটুকু দায় দায়িত্ব থাকে, এটা যদি আপনি একটু বলতেন। আর হচ্ছে যে আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো কথা বলে ফেলেছেন। এগুলা আমি বিজয়ের আগের দিনে এসব কথাগুলো উঠাতে চাই না, কিন্তু উনি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে, খালেদা জিয়ার সম্বন্ধে অনেকগুলো কটূক্তিপূর্ণ কথা বলেছেন, যেগুলো ওনার প্রত্যাহার করা উচিত বিজয়ের মাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতা ঘোষণা না করতো, শাহ আলম সাহেবেরা খবরও পেতেন না। তখন আওয়ামী লীগের নেতারা কোথায় কে ছিলেন, কোথায় কি করেছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা জানি। শাহ আলম সাহেব কোথায় পড়তেন বা কোন ইউনিভার্সিটিতে পড়ছেন আমি জানি না, ওনার সাথে আমার পরিচয় নেই। কিন্তু ওনার উচিত একজন মেম্বার অফ পার্লামেন্টে, আমি কোন নেতার সম্বন্ধে আজ পর্যন্ত, আমি 5 বার এমপি ছিলাম, আমি কোনোদিনও কটূক্তি করি নাই। বাঁচার আগ পর্যন্ত কোন নেতা, যে নেতার পায়ের যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, সেই নেতাদের নাম ধরে কাউকে আমি উচ্চারণ করতে চাই না। তবে এইটুকু মনে করে দিতে চাই, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলা উচিত না। যারা আজকে বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মার্শাল্লাহ আনছে, কোনোদিনও আনেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল কিছুকে একত্রিত করে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করতে চেয়েছেন। আজকে উনি বলেছেন জামাত ইসলামের নেতাদেরকে, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে ওনারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, কথা ওনারা বলেছেন। আমার শাহ আলম সাহেবকে মনে করে দেওয়া উচিত, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন 10 তারিখ পর দেশে ফেরত আসলেন, দেশের অবস্থা কি ছিল। লুটপাট সমস্ত কিছু বন্ধ করার জন্য আহ্বান জানাইছেন। উনি বলেছিলেন, গোলাম মোস্তফা, আমার স্পষ্ট মনে পড়ে যে 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়, সেই দিক দিয়েও শাহ আলম সাহেবরা মনে রাখা উচিত। তবে আমি ওইদিকে যেতে চাই না। গণতন্ত্র হত্যা কারা করেছে, পার্লামেন্টে কয় মিনিটে হত্যা হয়েছে, সবাই মানুষ জানে। আমি কারো নাম ধরে উল্লেখ করতে চাই না। সরকার প্রধান, মহামান্য রাষ্ট্রপতি, যারা অত্যন্ত বাংলাদেশের এই 50 বছরে ইতিহাস খ্যাত লোক, তাদের সম্বন্ধে কোনো কথা বলা আমার মুখে শোভা পাবে না। যারা বলবে তারা বলতে পারে, কিন্তু আমি বলতে চাই না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলো ওনার বেলায় প্রযোজ্য কিনা আমি জানি না, আমাদের বেলায় প্রযোজ্য না। রাজনৈতিক দল পরিবর্তন করাই যায়। উনি আমাকে বলেছেন যে নিন্দনীয়। উনি কবে মুক্তিযুদ্ধ করেছেন আমি জানি না, একজন মুক্তিযোদ্ধাকে উনি বলে নিন্দনীয়। এটার উত্তর আমি দিতে চাই না, কারণ ওনার সাথে আমার এত সম্পর্ক নাই। উনি পার্লামেন্ট মেম্বার কয়বারের তাও আমি জানি না। শুধু এটা মনে করিয়ে দিতে চাই, শহীদ জিয়ার ঘোষণা ছাড়া আর শহীদ জিয়া ক্ষমতার লুবি না বিদায় আবারও সবাইকে মিলে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটাও বলেছে, যেটা রেডিও টেলিভিশন ওনারা বাজান। অতএব ক্ষমতার লিপসু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন না। খালেদা জিয়ার আমলটা দেখেন, আপনাদের আমলটাও দেখেন। এগুলা পর্যালোচনা যারা উপস্থাপক, সাংবাদিক কথা করেন, যারা এইসব চ্যানেলগুলো উপস্থাপন করেন, তারাই ভালো বুঝবেন। তবে ওনার আমার মনে আঘাত লেগেছে যে নিন্দনীয়। একটা দল, কয়জন দলে আপনাদের মুক্তিযুদ্ধ আছে, আসেন আমাদের দলে কতজন আছে হিসাব নিকাশ করে নিয়েন। এগুলো আমি বলতেও চাই না, শুধু মনে করিয়ে দিতে চাই কথাগুলো অবাঞ্ছনীয়। এবং বিজয়ের মাসে উনি যে কথাটা বলেছে, এটা উনি প্রত্যাহার করে নেওয়া উচিত। আমি আপনি যে প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছেন, আমি সেটুকু আর বলবো, ওইদিকে আমি যাব না। আমার নেত্রীর সম্বন্ধে আমি এটুকু বলবো যে বর্তমান নেত্রী এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আমরা ওবায়দুল কাদের অসুস্থ অবস্থায়, উনি ওবায়দুল কাদের আমরা পাশাপাশি বাড়ি, অত্যন্ত ভদ্রলোক মানুষ, উনিও হাসপাতালে, আমরা ওনার জন্য দোয়া করি, ওনারও চিকিৎসা হোক। আমরা আবেদন জানাইছি বিজয়ের মাসে যে বেগম খালেদা জিয়ারও একটু চিকিৎসার ব্যবস্থা করা হোক। আজকে ওনারা আইনের কথা বলা হোক, আইনের দৃষ্টিতে যদি র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর নাম উল্লেখ করে কোন রাষ্ট্র যদি আমাদেরকে এভাবে হ্যস্ত করে এই বিজয়ের মাসে, স্বাধীনতার মাসে, আমরা নিজে ব্যথিত হই। সে কারণে আমি মনে করি সবকিছুই নির্ভর করে রাজনীতির উপর। রাজনীতি শুধু শিষ্টাচার বহির্ভূত রাজনীতি, হিংসা পরায়ণ ব্যবহার করলে রাজনীতি হয় না। আমি যে প্রত্যাশা আপনার কাছে চাই, প্রত্যাশাই চাই, প্রাপ্য আর বলবোই না যেটা পেয়েছি, কোথায় ইলিয়াস আলী, কোথায় পারভেজ, কোথায় হিরু, এগুলো বলার দরকার মনে করি না, কোথায় সিরাজ শিকদার, এসব কথা তো আমরা শুনেছি। আপনার কাছে একটা প্রশ্ন কি রাখতে পারি যে আপনি তো 5 বারের এমপি ছিলেন এবং দীর্ঘ সময় আপনারাও ক্ষমতায় ছিলেন, আপনাদের সময় কি আসলে মানুষের সেই প্রত্যাশার জায়গা পুরোপুরি কি? আমি তো প্রথমে বলেছি যে দলের ক্ষমতায় থাকে তারা প্রত্যাশার প্রাপ্য নিয়ে চিন্তা করার সুযোগ কার জন্য করতে পারে না, সেটা খুব প্রত্যেকটা রাজনৈতিক দল বাইর করা উচিত। যে ক্ষমতায় থাকলে প্রাপ্য, প্রত্যাশা, গণতন্ত্র, গুম, খুন এবং এগুলা বন্ধ করার জন্য, বন্ধ না করার কারণ কি, এগুলাতে বড় বড় পলিটিক্যাল দল যখন ক্ষমতায় যায় তারাই বসে এগুলা বাইর করা উচিত, কাদের দ্বারা করতে পারে না। এখন কি আমাদের প্রধানমন্ত্রী কি নির্দেশ দেয় একটা থানার ওসিকে অমুককে ধরে পিটাও? কোনোদিনও বলে না, কোনোদিনও বলে না। কোন রাষ্ট্র সরকার প্রধান কোনোদিনও কোনো অফিসারকে এটা বলতে পারে না। খালেদা জিয়াও বলে নাই, ওনারাও বলে না। কিন্তু কথা হলো, আমি এই জন্য আপনাকে ইঙ্গিত দিয়েছি হাসিনা আক্তার, যে রাজনীতিবিদরা যদি দেশ পরিচালনা করে তাহলে আমার মনে হয়, এখন তো পার্লামেন্টে আপনি দেখেছেন যে 60% উপরে অরাজনীতিবিদরাই আজকে পার্লামেন্টে, ব্যবসায়ীরা পার্লামেন্টে ঢুকে গেছে। তো রাজনীতিবিদদের হাতে যদি সত্যিকার দল পরিচালনা, সরকার পরিচালনা থাকে, আমার মনে হয় এত গুম খুন বা প্রাপ্য প্রত্যাশার এত হিসাব নিকাশ আমাদেরকে করতে হইতো না। যে দলের ক্ষমতা আসুক, আমার মনে হচ্ছে সবাই উভয় মিলেই রাজনীতিবিদরা যাতে ক্ষমতায় থাকতে পারে সেই পথ খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি শাহী আলম আপনার কাছে এই প্রশ্ন করবো, রাজনীতিতে অনেক বড় ধরনের একটা পরিবর্তন এসেছে, যেটা আগে রাজনীতিকরা সংসদ সদস্য হতেন, বাট এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সংসদ সদস্য। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? সংসদ সদস্য হচ্ছে জনগণের ভোট নিয়ে, রাজনৈতিক দলে যোগদান করেই হচ্ছে। এটা তো রাজনৈতিক দলে যোগদান করে সেই দলের কর্মী হয়ে সংসদ সদস্য হচ্ছে। সংসদ সদস্য তো সরকারি কোনো কর্মকর্তা হচ্ছে না। আর উনি যে বলছেন আমি যদি নীতিচ্যুত হয়ে যাই, তারপরে আমি যদি আমার মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে মুক্তিযুদ্ধের যে ধারণা নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন উনি, সেই ধারণা থেকে যদি উনি বিচ্যুত হয়ে যায়, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যদি এই হাত মিলান, তাহলে তো তার সে তো বিচ্যুত হতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তারপরে যে কথাটা উনি বলছেন, এই 1990 মুভমেন্টের পরে বাংলাদেশের, আমরা যখন 90-এর গণ অভ্যুত্থান করেছি, বাংলাদেশের যত ব্যবসায়ী, যত স্বাধীনতা, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, পাশাপাশি যারা রাজনৈতিক দল না করে তাদেরকে, রিটায়ার্ড সচিবদেরকে খালেদা জিয়ার পার্টি থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আপনারা সবাই দেখেছেন। এটাই বাস্তবতা। বিরোধীকরণ শুরু করেছেন জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতিতে। এইটাকেই চলমান অবস্থায় এই পথেই খালেদা জিয়া হেঁটেছেন। আর আমি এই একবারেরই সংসদ সদস্য, উনি 5 বারের ছিলেন। আমি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছি। আর উনি মুক্তিযুদ্ধের হিসেবে দাবি করবেন, এর স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই নয় গোলাম আজমকে সাথে নিয়ে, মতিউর রহমান নিজামীকে সাথে নিয়ে যে মুক্তিযোদ্ধা তাদের সাথে নিয়ে চলেন, তাদেরকে মন্ত্রী বানাইছেন আপনারা, ওগুলো কইবার লাভ নাই। আচ্ছা, মা শাহ আলম ভদ্রলোক, আপনি
খুবই ভালো মানুষ, আমি তো আগে বলেছি বরিশালের মানুষ খুব ভালো হয়। না আচ্ছা বলেন। আমি তো আপনার নোয়াখালীর লোকও ভালো, আমি তো বলি না। আপনার চিফ হুইপ ছিলেন তো আমি জানি। হ্যাঁ, না আবার না, বরিশালের আমার সাথে নোয়াখালী পান নাই। একটু পাশাপাশি, তো একটু মিলও আছে। কিন্তু কিন্তু রাজনৈতিক ভাবে আপনি যে বললেন যে আমি প্রত্যাহার করার, আমি যদি আমার না চেতনার প্রত্যাহার জায়গা না, থেকে, নিন্দনীয় শব্দটা খুব খারাপ, না খুব খারাপ না, শব্দ। নিন্দনীয় এটা নিন্দনীয় কথা তো আপনার থেকে অফিসিয়াল এক্সপেক্ট ভাষা। করি না, বিং ইউ দ্য ফার্স্ট টাইম না না মেম্বার অফ পার্লামেন্ট। না আপনি না, একজন শিক্ষিত একটা লোক। একটা যদি আমি একটা নিন্দনীয় কাজ করি, আপনি তো বলতেই পারেন। আমি তো না এটা না, তো সেটা এটা তো মুক্তিযুদ্ধ একটা নিন্দনীয় না। রুচিমাফিক কথা। আমার একটা হলো ব্যক্তি আপনি নিন্দনীয় হইতে মুক্তিযোদ্ধা পারি। ছিলেন, সেটা আমি শ্রদ্ধা না করি, না, কিন্তু ব্যক্তি নিন্দনীয় মুক্তিযুদ্ধের হইতে নাম পারি, দিয়ে আপনার কিন্তু কোন মুক্তিযুদ্ধের স্পিডের মুক্তিযুদ্ধ সাথে নিন্দনীয় আপনি বলবেন যদি, না। না না না, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাই। নো 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 না, ঠিক আমি আছে, যদি যে প্রসঙ্গ বাদ দেন, আসেন অন্য প্রসঙ্গে কথা বলেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ঠিক আমরা আছে, এই আপনি বাদ দিলে জিনিসটা হলো এখন রাজনীতি থেকে বিরাজনীতি আসেন, করেছে দেশ রিস্তেদার। কেমনে চালাবেন এটা কর, ভোট ভাট দেশ কেমনে দিবেন এটা কর। দেশ দেশ ভালোভাবেই চলছে, দেশ হ্যাঁ, ভালোভাবেই ঠিক। চলছে ইনশাল্লাহ। এভাবে দেশ 18 ভালোভাবেই তারিখে চলছে। আপনার মতো আর আবার হবো। হ্যাঁ, আমেরিকা কাকে নিষিদ্ধ করলো না করলো তাতে বাংলাদেশে কিছু যায় আসে না। আপনারা জানলেন অবশ্যই, কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় সপ্তম নৌবহর পাঠিয়েছে, তার তৎকালীন সময় যদি স্বাধীনতার পরে সত্যিকার পাঠে যুক্তি হইতো এটা। স্বাধীনতার পরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বলেছে তলাবিহীন ঝুড়ি। বাংলাদেশকে নিয়ে উপহাস তো কম করেনি। এটা এটা আমেরিকায় বসে কি করলো না করলো এটা বাংলাদেশের রাজনীতি এখন আর কিছু যায় আসে না। ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতু করার জন্য টাকা প্রত্যাহার করে নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনগণের টাকা দিয়ে, দেশের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু বাস্তবায়িত হচ্ছে। অনেকে বলেছেন পদ্মা সেতুর উপরে গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট করবে, এ করবে, ও করবে, অনেক কথা বলেছেন, কিন্তু পদ্মা সেতুর উপরে রেল লাইনও হচ্ছে, বাস্তবায়নও হচ্ছে, বাংলাদেশে মেগা মেগা প্রজেক্টও হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে। এখন সেটা কি আপনারা, জনগণের প্রত্যাশা কি পূরণ হচ্ছে কিনা শাহী আলম? হ্যাঁ, জনগণের প্রত্যাশা জনগণের, পূরণ হচ্ছে কিনা? বাংলাদেশের গণতন্ত্র আমরা তো জানি যে বঙ্গবন্ধু, ডিজিটাল আইনের মাধ্যমে বাক স্বাধীনতা অনেক ক্ষেত্রেই বিলুপ্ত করা হচ্ছে এবং না না, ডিজিটাল মানবাধিকার আইনের মাধ্যমে, লঙ্ঘনের না 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 বিষয়টাও না, আসছে। যে ধারণাটা, এই ধারণা ঠিক না। যারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে বা মানুষের ব্যক্তিগত চরিত্র নিয়ে, ব্যক্তিগত ব্যক্তিগত জীবন নিয়ে গরিত কথাবার্তা বলছেন, তাদের ব্যাপারে এটা তো হতেই পারে। আমি আমি আমার তো এমন কোনো রাইট নাই যে আপনার সাথে আমি সাক্ষাৎকার দিচ্ছি, আপনার ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি কথা বলতে পারি, বা আপনাকে নিয়ে আমি এমন সব ল্যাঙ্গুয়েজ ইউজ করব যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনার ব্যক্তিত্বে বাদে, সেটা তো ঠিক না। এই সমস্ত কথাবার্তার বিরুদ্ধে স্বাভাবিক একটা ভদ্র দেশে বা মানব সমাজে, সভ্য দেশে এটা থাকতেই পারে। আর এখন আপনারা দেখেন দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগোচ্ছে, অর্থনীতি এগোচ্ছে। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগোচ্ছে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ আছে। আজকে বিদ্যুতে আমরা স্বয়ং সম্পূর্ণ। এর আগে বিএনপি ক্ষমতার সময় মানুষ মাত্র বিদ্যুৎ পেত না, যাইতো 1 মাস 2 মাস 3 মাস বিদ্যুৎহীন থাকতো, যেখানে ছিল সেখানেও বিদ্যুৎ থাকতো না। আজকে সভ্যতার মাপকাঠি যে বিচার করা হয়, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, আজকে বিদ্যুৎ শতভাগ। আজকে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি, মানুষ ঘর থেকে বেরোতে পারে, জুতো পায়ে দিয়ে বেরোতে পারে। আজকে মেগা মেগা প্রজেক্ট হচ্ছে। আজকে আজকে উড়াল সেতু, তারপর ধরেন পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর চট্টগ্রামে টানেল সহ অনেক বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে। আরো বড় বড় মেগা প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী নিচ্ছেন। ইনশাল্লাহ দেশ এখন একটা মধ্যমের দেশে পরিণত হয়েছে। এই দেশ আগামী 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশ এগোচ্ছে, দেশ বা পৃথিবীর মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা অনুভবের মধ্যে আমাদের আছে, এটা আমাদের বিশ্বাসের মধ্যে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জয়নাল আবদিন ফারুক, আপনার কাছে, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, যে বিষয়টা নিয়ে খুবই দ্বন্দ্ব যে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এখনো এটা নিয়ে এক এক দল এক এক ভাবে ব্যাখ্যা করছে। এটার কারণ কি? ইতিহাস তো একই হওয়ার কথা এবং এই যুদ্ধের সময় এই বিষয়গুলো
ইতিহাসে লেখা থাকার কথা, কিন্তু আমরা যেই দলে ক্ষমতায় আসুক সেই দল তার দলের মতোই করে মুক্তিযুদ্ধের ঘোষণাটাকে বলার চেষ্টা করছে। এটা কেন? শোনে, আপনার প্রশ্নটা ঘুরিয়ে না বলে এটুকু বলেন, যে সরকারে ক্ষমতা আসে সেই সরকারি সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান পরিবর্তন করে। 1991 সালে শাহাবুদ্দিনের রশি টানিয়ে একটা লাঠিওয়ালা হাফ প্যান্ট পরা আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 91 থেকে 96 কি ঘটেছে লগি বইটা সবকিছু মানুষ জানে। আবার তারা ক্ষমতা আসার পর যে তত্ত্বাবধায়ক সরকার স্বৈরাচারের বিরুদ্ধে শাহে আলম সাহেব বলেছেন উনি আন্দোলন করেছেন, ভালো আন্দোলন অবশ্যই না করলে এরশাদ কি করে গেল, এই নিয়ে আমি কারো কাছে প্রশ্ন তুলতে চাই না। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আপনার মাধ্যমে আপনার এখানে অগণিত শ্রোতা যারা আজকে আমাদের দুই ভাইয়ের এই টক শোটা দেখছে তাদের কাছে অনুরোধ জানাবো, বিচার বিশ্লেষণ করে সবাই তার সিদ্ধান্ত জানাবেন। প্রথম কথা হলো সরকার আসলেই সংবিধান পরিবর্তন হয়ে যায়, সরকার আসলে নাম পরিবর্তন হয়ে যায়, ক্ষমতায় গেলে অমুকের নাম বলা যাবে না, ঘোষক বলা যাবে না। এইসব কারণে আজকে ইতিহাসের বিকৃতি যারা করে আমি মনে করি সেটা উচিত না, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত যারাই করবে আমি তার বিরুদ্ধে সোচ্চার থাকবো। ঠিক বলেছেন। সেই কারণে আমি মনে করি যে আজকে আমার শাহে আলম সাহেব পার্লামেন্টের মেম্বার, 2018 সালের নির্বাচনে শাহে আলম সাহেবরা 2014 সালের নির্বাচন, ওইদিকে আমি আর যাব না। ওনার মেট্রো রেল, পদ্মা সেতু আমি অস্বীকার করি না, আমি তো মেগা প্রকল্প আর গ্রামে দেখেন একটা ব্রিজ ভাঙ্গা গাড়ি চলতে পারে না, যাক তবু উনি বলছে বিদ্যুতের কথা বলছে, উন্নয়নের দিকে আমি যাব না। আমি শুধু বলবো ইতিহাস সংখ্যাগরিষ্ঠতা হলেই সব পথন মানে পরিবর্তন করতে হবে। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রী একটা বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী, কার কন্যা কোন পরিবারের সন্তান উনি, আমার মুখে তো তার সমালোচনা সম্ভব হবে। কিন্তু একটা জিনিস ওনার কাছে আজকে শাহে আলম বা আজকে হাসিনা উপস্থাপনের মাধ্যমে যে প্রশ্ন অবশ্যই রাখতে পারি, বাংলাদেশের ইতিহাসে আজকে যেসব ঘটনাগুলা ঘটছে, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, আপনি উত্তর দিবেন হয়তো আমরা লগিবটার চেয়েও বেশি অত্যাচার করছি, রেল লাইন উঠে ফেলাইছি, গাড়িতে আগুন দিছি, গাড়িতে আপনারও আগুন দিছি, এগুলা রাজনৈতিক দলের, এগুলা আন্দোলন সংগ্রামে হবে, মামলা হচ্ছে, মামলা হাজিরা দিচ্ছি, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো ইতিহাস বিকৃতি যারা করবে, এবং ইতিহাস বিকৃতির যুদ্ধের ইতিহাস বিকৃতির বিষয়ে আমি কারোর সাথে একমত হতে পারবো না। ইতিহাস ইতিহাসে থাকবে, এর পক্ষে আমি জীবন যুদ্ধে যেরকম থাকবো সেরকম থাকবো। কিন্তু কথা হলো একজনকে চোখে আমি দেখি না, কানেও শুনি না, এটা ঠিক না। চোখে দেখতে হবে, কানেও শুনতে হবে, শোনার পরে বিচার বিশ্লেষণ করে আসুন না। সেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা আহ্বান জানিয়েছিল পার্লামেন্টে, তখন শাহে আলম সাহেবরা পার্লামেন্টে ছিলেন না, অপোজিশন লিডার হিসেবে। আসুন সব নেতাদেরকে সম্মানের সহিত যথাস্থানে আমরা রাখি, এদের সমালোচনা করলে দুঃখ লাগে, ব্যথা লাগে। সেখানে আমি মনে করি আমি খুদে ব্যক্তি হইতে পারি, কিন্তু আমার অবদান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবার্ষিকী সবাই পালন করি, শ্রদ্ধা জানায়। মাওলানা ভাসানী কি বলেছিল, পাকিস্তানকে বহুত আগে সালাম দেয়া ওয়ালাইকুম সালাম বলে দিয়েছিল, লুঙ্গি পরে সারা বিদেশ ঘুরে আসছিল। সে মহান নেতার কথা এখন থেকে বিজয়ের মাসে অনেকে টেপ বাজায়, ইউটিউবে আসে। সেখানে আমি উদাহরণ দিচ্ছি, সরওয়ার্দী হোসেন সৈয়দ সরওয়ার্দী, আজকে শেরে বাংলা একে ফজলুল হক, এসব নেতাদের কথা সারা জীবন আমাদের মনে রাখতে হবে। 3 নেতার মাজার পাশে দিয়ে যাইতে অনেকে চিনেও না। আমরা যারা শাহে আলম সাহেবরা আমরা যারা চিনি জানি হয়তো সালাম দিই, গালি স্লো করি, কিন্তু এগুলো ইতিহাস লিপিবদ্ধ করে গেলে ইতিহাসে কথা বলবে বংশ পরাক্রমে যে এরাই আমাদের নেতা ছিলেন। তাই আমি একটা কথা প্রথমে বলেছি এবং এটা বলে শেষ করতে চাই, যে রাজনীতিবিদ রাজনীতি দিয়ে যেন দেশ পরিচালনা হয়, এবং সত্যিকার অর্থে রাজনীতিবিদরা দেশ পরিচালনা করুক একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। আমার ভোট আমাকে দিয়ে যে সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই সরকার গঠন করবে, আর যারা অপোজিশন থাকবে
পার্লামেন্টে শুধু আইন নিয়ে কথা বলবে আর সার্বক্ষণিক সরকারকে সহযোগিতা করে যাবে, তাহলে আমি মনে করব সরকারও আর ভুল করবে না, বিরোধী দলও ভুল করবে না। এটা হলো আমার ব্যক্তিগত মত। সে কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এইটুকু বলতে চাই যে রাজনীতিবিদদের দ্বারা দেশ পরিচালনা করেন, দেখবেন যে দেশ ইনশাল্লাহ এখন যে উন্নয়ন আরো উন্নত হবে। আমরা দেখে যাব কিনা আমি জানি না, আমি শুধু এইটুকু বলতে চাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দেশটাকে, ভবিষ্যৎ বংশধরদেরকে আমরা যেন আরো সুখে শান্তিতে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের শিখরে যেন উঠতে পারে। দুবাই হইতে পারে, সিঙ্গাপুর হইতে পারে, আজকে দোহা হইতে পারে, কাতার হইতে পারে। আজকে এইসব পর্যায়ে পুষতে হলে আমার আপনার আন্তরিকতা প্রয়োজন। শুধু নাম পরিবর্তন করে, সংবিধান পরিবর্তন করে, আমরা জোর করে ভোট নিয়ে পার্লামেন্ট গঠন করলে সেটা শেষ হবে কিনা আমার এই বিশ্বাস এই বয়সে আসে না। তাই আমি সকল নেতার প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাই বিজয়ের মাসে। আল্লাহ পাক ওনাদেরকে বেশ নসিব করে, যারা বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে যেন হায়াত দান করে সুষ্ঠুভাবে এই পৃথিবী ছেড়ে যেতে পারেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শাহরিয়ার আলম। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে আপনার শেষ বক্তব্য শাহরিয়ার আলম। জয়নুল আবেদিন ফারুক সাহেব একটা সুন্দর কথা বলেছেন, ইতিহাস বিকৃতির কথা বলেছেন। আমরা যদি স্বাধীনতার পূর্বে 1947-এর 14ই আগস্ট থেকে 1971-এর স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত আসি, তাহলে বঙ্গবন্ধু 54 বছরের জীবনে প্রায় 14 বছর জেল কেটেছে বাঙালির অধিকার আদায়ের জন্য, স্বাধিকার আদায়ের জন্য, স্বাধীনতার জন্য। শুধু আমি ওনাকে বলবো, উনি মুক্তিযোদ্ধা হিসেবে ওনার বুকে হাত দিয়ে বলুক 1971-এর 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে কি টোটাল স্বাধীনতার রূপরেখা ছিল না? উনি কি বলতে পারবেন? উনি যে বিকৃতির কথা বলে, না আপনি যে বিকৃতির কথা বলে বারে বারে একই দিকে যাচ্ছে হয়, আমার কথা না। আমি কিন্তু আমি আপনার নাম ধরে বলি নাই, আওয়ামী লীগের নাম ধরে বলি না ইতিহাস বিকৃতি করেছেন। ইতিহাস বিকৃতি হওয়া উচিত না। আপনাকে আওয়ামী লীগের নাম ধরে বলতে হয় না। আমি যখন কথা বলছি আমি আওয়ামী লীগের হিসেবে কথা বলছি, আপনি যখন বলছেন আপনি বিএনপির লাগে বিএনপি নেতা হিসেবে কথা বলছেন। কাজে আপনি একটা সুন্দর কথা বলেছেন যে ইতিহাস বিকৃতি। এই ইতিহাস বিকৃতিটা কে করেছে? 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারকে হত্যার পর থেকে দেশে ইতিহাস বিকৃতি রাজনীতি চলছে। যে ব্যক্তিটি তার জীবন যৌবনের সমস্ত সময়টা রাজনীতি করেছেন দেশের মানুষের জন্য, তাকে হত্যা করার পরে ইনডেমনিটি অর্ডিন্যান্স আপনারা পাস করেছেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। এই যে নোংরা রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, এটাই তো চলছে দীর্ঘদিন। একজন মানুষ হত্যা হয়েছে, তার হত্যার বিচার করা যাবে না, পার্লামেন্টে আপনারা বিল পাস করেছেন। এই একটা জিনিসই আপনি স্বীকার করেন। আপনি মুক্তিযোদ্ধা দাবি করেন, মুক্তিযোদ্ধা হিসেবে বলেন, কিন্তু সত্য কথা বলার কথা বলেন, ইতিহাস বিকৃতির কথা বলেন। এই ইতিহাস বিকৃতিটা না হোক, এইটাই আমরা চাই। আমরা এটাই চাই। আপনার কথাটাকে আমি রেখেই বলছি, ইতিহাস যাতে বিকৃত না হয়। কাজী বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুর নামেই দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এটাই বাস্তবতা। আমরা যখন ছোট ছিলাম, আমি স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 7-এ পড়েছি স্বাধীনতা সংগ্রামের, আমরা যা ইতিহাস পড়েছি সেই বিকৃতিটা না হয়। আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, এটার প্রতি আমার শ্রদ্ধা তো আছে, কিন্তু বিকৃত যখন হয় তখন এই শ্রদ্ধাবোধের জায়গাটা থাকে না। বিকৃত রাজনীতির মধ্যে যখন কেউ পড়ে যায় তখন কিন্তু আমাদের শ্রদ্ধাবোধের জায়গাটা থাকে না। এটুকুই আমি বলতে চাই, আর বাইরে কিছু বলতে চাই না জয়নুল আবেদিন ফারুক সাহেব। আর স্বাধীনতার 50 বছরে জাতির জনকের শতবার্ষিকীতে আমি দেশবাসীকে, বাংলা ভাষাভাষী যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, যারা দেখছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসুন সকল বিকৃতির ঊর্ধ্বে উঠে দেশ মাতৃকার টানে যেভাবে স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছিলেন জাতির জনকের নেতৃত্বে, আজকে স্বাধীনতার 50 বছর তার কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য দেশ নিরলসভাবে সারা দিন মান খেটে যাচ্ছেন মানুষের কল্যাণের জন্য। আসুন সবাই মিলে তাকে আমরা সহযোগিতা করি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, যাতে করে দেশ একটি মধ্যের দেশ থেকে উন্নত সমৃদ্ধ দেশে, আপনি যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন
যে দুবাইয়ের মতো, দোহার মতো হতে পারে, আমরা যাতে ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশকে আমরা সেই জায়গায় নিতে পারি, সেজন্য সবাই আমরা কাজ করি। আর দেশের মানুষকে, আপনাদের সকলকে আমি এই বিজয়ের মাসে, স্বাধীনতার 50 বছরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বিকৃত মানসিকতা ত্যাগ করে সবাই সঠিক ইতিহাসের পক্ষে থেকে আমরা রাজনীতি করি, সমাজনীতি করি, দেশের কল্যাণের জন্য কাজ করি। খোদা হাফেজ, আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জয়নাল আবেদিন ফারুক, আপনি আর কিছু বলবেন? থ্যাংক ইউ। বিজয়ের মাসে আপনাকে কষ্ট করে আপনি অনুষ্ঠান করেছেন, সবাইকে বিজয়ের সালাম জানাচ্ছি। আমার বক্তব্য তো একটাই, আমার বক্তব্য একটা, যে আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ না হয়ে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করি। আজকের দিনে এটাই শপথ হোক এবং দেশ নেত্রীর জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের সাথে ছিলেন, যারা পরে দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চাই যে স্বাধীনতার 50 বছরে স্বাধীনতা, মানুষের যে দাবিগুলো ছিল, মানুষের যে প্রত্যাশা ছিল, সাধারণ মানুষের, রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক প্রতিনিধিদের, অবশ্যই জনগণের প্রতিনিধি তারা অবশ্যই জনগণের কথা চিন্তা করবে এবং জনগণের স্বার্থের কথা চিন্তা করবে এবং জনগণের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করবে। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।